অভিনন্দন সকলকে। তোমরা সকলেই তোমাদের মাধ্যমিকের ফল পেয়ে গেছো এবং অনেকে ভাবছো তোমরা কি নিয়ে পড়বে এরপর তোমাদের একাদশ শ্রেণীতে। অনেকে আবার নিয়েও নিয়েছো ফিলোসফি বা দর্শন সাবজেক্টটা, কিন্তু বুঝতে পারছো না যে ফিলোসফিটা কি বা দর্শন কি। এই সময়টা আমাদের জন্য খুবই কঠিন যাচ্ছে, কিন্তু আমাদের পিছিয়ে থাকলে তো চলবে না, আমাদেরকেও এগিয়ে যেতে হবে সময়ের সাথে সাথে। তো আজকে আমরা জেনে নেব দর্শন সাবজেক্টটা কি বা ফিলোসফি কি, কোথা থেকে এসছে এই সাবজেক্টটার উৎপত্তি কোথা থেকে, বিভিন্ন বিভিন্ন দার্শনিকরা এর ব্যাপারে কি মতামত দিয়েছে এবং দর্শনের কতগুলো শাখা প্রশাখা আছে, সেটাই আজকে আমরা জেনে নেব এই আলোচনার মাধ্যমে। আহ, আহ, তোমরা দেখতে পাচ্ছ এবং বুঝতেও পারছো যে দর্শনটা আমরা ফার্স্টে আলোচনা করব যে ওটার অর্থটা কি। দর্শন শব্দটি দৃশ্য ধাতু থেকে সৃষ্টি করা, যার অর্থ দেখা। এবার প্রশ্ন হলো, সব দেখাকেই কি আমরা দর্শন বলা যায়? আমরা যাই নিজেদের জীবনে দেখি সেটাকেই কি আমরা দর্শন বলতে পারি আসলে? যখন কোনো উদ্দেশ্য অনুসারে জ্ঞান অর্জনের জন্য বা তথ্যানুসন্ধানের উদ্দেশ্যে দেখা হয়, তখন সেই দেখাকে দর্শন বলে। এই পৃথিবীতে আমরা যদি বেঁচে থাকার জন্য জ্ঞানের প্রয়োজন হয়, জ্ঞান ছাড়া কোনো প্রকার প্রয়োজন চাহিদা পূরণ করা সম্ভব নয়। সুতরাং নিজেকে বাঁচিয়ে রাখতে বা নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য জ্ঞান প্রয়োজন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জ্ঞানের প্রয়োজনীয়তাটা কি, আমাদের বেঁচে থাকার জন্য কিভাবে জ্ঞান লাগে। এবার তোমরা দেখে নেবে যে জ্ঞান কিভাবে বেঁচে থাকার জন্য প্রয়োজন। তোমরা ঘুম থেকে সকালে ওঠার থেকে রাতে শুতে যাওয়া পর্যন্ত একটু যদি তোমরা ভেবে দেখো, তোমরা দেখতে পারবে প্রতিটি পদক্ষেপেই আমাদের জ্ঞানের দরকার হয়। এখানে আমরা কতগুলো বিস্তারিত জিনিস দেখে নিচ্ছি, যার যার মাধ্যমে আমরা বুঝতে পারি আমাদের কিভাবে জ্ঞানের দরকার হয়। এইগুলো ছাড়াও আমরা দেখতে পাই যে আমাদের বিভিন্ন বিভিন্ন কাজে জ্ঞানের দরকার হয়। যেমন এখানে প্রথমেই লেখা আছে যে তুমি সকালে উঠে নির্দিষ্ট স্থানে প্রাতঃকাল সম্পন্ন। তারপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা কতটা জরুরি, সেটা তোমরা জ্ঞান আছে বা সেটা আমাদের জ্ঞান আছে বলে আমরা বুঝতে পারি। আমরা কখন কি খাবো না খাবো, কিভাবে পড়বো, কি জামা কাপড় পরবো, কিভাবে সভ্য সমাজে বাস করব, সেটা প্রতিটা পদক্ষেপে আমাদের জ্ঞানের প্রয়োজন। তাই সাধারণভাবে বলা যায় যে দর্শন হলো নিজের নিজের অস্তিত্ব রক্ষার উপযুক্ত করে তোলার জন্য জ্ঞান সংগ্রহের একটি প্রক্রিয়া। তাহলে আমরা দর্শন বলতে কি, মানে দর্শন বলতে আসলে কি বুঝি? দর্শন হলো এমন একটি অনুশীলন পদ্ধতি যার দ্বারা একজন ব্যক্তি নিজের জীবন সম্পর্কিত যাবতীয় প্রশ্নের উত্তর খুঁজে পায়, যা এই সদা পরিবর্তনশীল নিজের অস্তিত্ব রক্ষা করা সমর্থ হয় বা নিজেকে বাঁচিয়ে রাখতে পারে। তাহলে দর্শন বা ফিলোসফি কি? দর্শন হলো এমন একটি অনুশীলন পদ্ধতি যার দ্বারা একজন ব্যক্তি নিজের জীবন সম্পর্কিত যাবতীয় প্রশ্নের উত্তর খুঁজে পায়, যা এই সদা পরিবর্তনশীল নিজের অস্তিত্ব রক্ষা করতে সমর্থ হয় বা নিজেকে বাঁচিয়ে রাখতে পারে। যে কোনো প্রশ্নের উত্তর খুঁজে পাওয়ার প্রচেষ্টাই হলো দার্শনিক প্রচেষ্টা, এবং যে ব্যক্তি এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেন তাকেই দার্শনিক বলে। এবার দার্শনিক দুই প্রকার হয়, একটা পাশ্চাত্য দার্শনিক মানে ওয়েস্টার্ন ফিলোসফার, আর একটা ইন্ডিয়ান দার্শনিক মানে ভারতীয় দার্শনিক। এবার আমরা দেখে নেব যে ইংরেজিতে ফিলোসফি শব্দটা কোথা থেকে এসছে এবং এই শব্দটার মানে কি। আমরা যে ইংলিশে ফিলোসফি বলি, এই শব্দটি আসলে একটি গ্রিক শব্দ, যেটার ফিলস মানে হচ্ছে লাভ এবং সোফিয়া মানে হচ্ছে উইজডম। তো এই শব্দটি মানে প্রকার হচ্ছে জ্ঞানের প্রতি ভালোবাসা বা লাভ অফ উইজডম। যার এই তৃষ্ণা মেটাবার নয়, আসলে তিনিই দার্শনিক পদাধিকারী বলে বিবেচিত।
সুতরাং জ্ঞান চর্চার প্রক্রিয়াকেই দর্শন চর্চা বলে বিবেচিত। তারপরে তোমরা দেখে থাকবে যে আমরা বলি থিঙ্কিং অ্যাবাউট থিঙ্কিং। এটা আসলে কি, এটার অর্থটা কি? দর্শনকে চিন্তন সম্পর্কিত চিন্তনকেই আমরা থিঙ্কিং অ্যাবাউট থিঙ্কিং বলা হয়, যা নির্দিষ্ট করে জ্ঞান চর্চার দ্বারা নির্বিচ্ছিন্নভাবে সত্যানুসন্ধানের প্রক্রিয়া, যা সত্যের চুলোচেরা বিশ্লেষণ সাহায্য করে, তাকেই আমরা থিঙ্কিং অ্যাবাউট থিঙ্কিংও বলতে পারি। তাহলে তোমরা বুঝে গেলে যে ফিলোসফি শব্দটি আসলে একটি গ্রিক শব্দ, যার অর্থ জ্ঞানের প্রতি ভালোবাসা। সেটাকেই আবার আমরা বাংলায় দর্শন বলি। দর্শন হলো আমেরিকান হেরিটেজ ডিকশনারিতে অনুযায়ী দর্শন হলো এমন এক প্রক্রিয়া যা যুক্তি নির্ভর ও পুঙ্খানুপুঙ্খভাবে প্রকৃত সত্য যাচাই ও প্রতিষ্ঠা করার একটি বিশেষ সহায়ক। আবার বলা হয় যে দর্শন হলো অস্তিত্ব সম্পর্কিত প্রশ্নের উত্তর অনুসন্ধানের প্রক্রিয়া। এর অর্থটা কি আমি যদি তোমাদের সহজ ভাষায় বলতে চাই, তাহলে বলা যেতে পারে তোমরা যে জ্ঞান অর্জন করছো, তোমাদের যে জ্ঞানের প্রতি তৃষ্ণা, তোমাদের যে জানার ইচ্ছা, সেটাই আসলে দর্শন। আমরা যেভাবে জানতে পারি, যেভাবে আমরা জ্ঞান অর্জন করতে পারি ও লাভ করতে পারি, সেটাই আসলে দর্শন। এবার আমরা জেনে নেব দার্শনিক মতে দর্শন কি। বিভিন্ন বিভিন্ন দার্শনিকরা দর্শনকে নিয়ে কি বলেছে এবং তাদের কি মতামত। এবার তোমরা দেখতে পারো যে তাদের সাথে তোমাদের নিজেদের মতামত তোমরা মিলিয়ে নিতে পারো। বিভিন্ন বিভিন্ন দার্শনিকরা বিভিন্ন বিভিন্ন তাদের মতামত আমাদেরকে জানিয়েছেন এবং সেইটাই আমরা দেখে নিই। জর্জ ব্রেকলি একজন ওয়েস্টার্ন ফিলোসফার, ওয়েস্টার্ন দার্শনিক। তিনি বলেছেন, ফিলোসফি বিং নাথিং বাট দ্য স্টাডি অফ উইজডম এন্ড ট্রুথ। তার অর্থটা কি? দর্শন হলো জ্ঞান ও সত্য সম্পর্ক অনুশীলনের একটি প্রক্রিয়া। এপিকটেটাস এর মতে, এপিকটেটাস বলেছিলেন এটা 1922 তে। তার মতে, the beginning of philosophy is a consciousness of your own weakness and inability in necessary things. তার অর্থ, দর্শনের সূচনা নিজের দুর্বলতা ও অক্ষমতা সম্পর্কিত সচেতনতা থেকেই শুরু হয়ে থাকে। তাহলে এপিকটেটাস আমাদেরকে কি বলেছেন, তার মতামত জানিয়েছেন যে দর্শনের সূচনা নিজের দুর্বলতা ও অক্ষমতা সম্পর্কিত সচেতনতা থেকেই শুরু হয়ে থাকে। সুতরাং জ্ঞানমূলক বা দক্ষতামূলক অক্ষমতাকে ক্ষমতায় রূপান্তর করার যে অনুশীলন পদ্ধতি, তাই হলো দর্শন। যেমন একজন ব্যক্তি যদি নিজের অক্ষমতাকে অধিক গুরুত্ব প্রদান করেন, এক্ষেত্রে দর্শন চর্চা সেই নির্দিষ্ট ব্যক্তিকে কার্যকরী দিশা প্রদান করে সচেতন করে তোলেন। সোরেন কিরেকগার্ড এর মতে, philosophy is life's dry nurse who can take care of us but not suckle us. তার মানে দর্শন ব্যক্তির জীবনকে পরিচর্যা করে প্রক্রিয়া। দর্শন ব্যক্তির জীবনকে পরিচর্যা করার প্রক্রিয়া। সুতরাং নিজের অস্তিত্ব রক্ষা করার জন্য নিজের ব্যক্তিত্বের সকল দিককে উপযুক্তভাবে পরিচর্যা করা জীবনের একটি লক্ষ্য। এই লক্ষ্য পূরণে দর্শন একটি বিশেষ প্রকারের সহায়তা প্রদানকারী প্রক্রিয়া। কার্ল মার্কস এর মতে, কার্ল মার্কস দর্শনকারীর মতে, philosophy is an interpretation of the world in order to change it. উনি কি বলেছেন? Philosophy is an interpretation of the world in order to change it. তার অর্থটা কি সহজ ভাষায়? পরিবর্তনের নিয়মে বিশ্বকে তাৎপর্যপূর্ণ করে তোলার প্রক্রিয়ায় হলো দর্শন। অর্থাৎ এই বিশ্বের একটি অন্যতম লক্ষ্য হলো পরিবর্তনের সাথে নিজেকে উপযুক্ত করে তোলা। এই যোগ্যতা সৃষ্টির ক্ষেত্রে দার্শনিক চর্চা
বিশেষ রূপে সহায়ক একটি প্রক্রিয়া। প্ল্যাটোর মতে দর্শনটি কি? দর্শন হলো wonder is the feeling of a philosopher and philosophy begins in wonder। তার মানে বিস্ময় দার্শনিকের একটি অনুভব, আবার দর্শনের সূচনা বিস্ময় থেকে। সুতরাং জ্ঞানের প্রকৃত স্বরূপ দেখে দার্শনিকেরা বিস্ময় হয়ে পড়েন এবং জীবনের প্রকৃত পথ অনুসরণের উপায়ের সাথে পরিচিত হয়। বার্টন রাসেল এর মতে সায়েন্স ইজ হোয়াট উই নো and philosophy is what we don't know। যার অর্থ যা আমরা জানি তা জানার প্রক্রিয়া হলো বিজ্ঞান, কিন্তু যা আমরা জানি না তা জানার প্রক্রিয়া হলো দর্শন। লাডউইগ উইটজেনস্টাইন এর মতে philosophy aims at the logical clarification of thoughts। Philosophy not a body of doctrine but an activity। A philosophical work consists essentially of elucidations। Philosophy does not result in philosophical propositions but rather in the clarification of the propositions। যার অর্থ আমরা সহজভাবে বুঝতে পারি যে দর্শনের লক্ষ্য চিন্তনের যৌক্তিক স্বচ্ছতা প্রদান করা। তোমরা দেখে নিতে পারছো যে দর্শন কোনো মতবাদ নয়, এটা একটা কর্ম। স্বচ্ছতা প্রদানই হলো দার্শনিক ক্রিয়া। কোনো দার্শনিক প্রস্তাবের ফল দর্শন নয়, বরং একটি স্বচ্ছতা প্রদানের প্রক্রিয়া। তাহলে বলা যায় যে দর্শন স্বচ্ছতা প্রদানের একটি বিশেষ প্রক্রিয়া। তাহলে আমরা পুরোটাকে কি বুঝলাম? যে দর্শন স্বচ্ছতা প্রদানের একটি বিশেষ প্রক্রিয়া। এবার আমরা দেখে নেব যে দর্শনের প্রকৃতিটা কি বা নেচার অফ ফিলোসফি। যে কোনো প্রশ্নের উত্তর খুঁজে পাওয়ার প্রচেষ্টাই হলো দর্শন। তাছাড়াও আরো বিভিন্ন বিভিন্ন দর্শনের প্রকৃতি আছে, যেমন জ্ঞানের প্রতি ভালোবাসা জাগ্রত করার প্রক্রিয়াই হলো দর্শন। জ্ঞান চর্চার প্রক্রিয়াকেও কিন্তু আমরা দর্শন বলতে পারি। 4 নম্বর, চিন্তন সম্পর্কিত চিন্তন ক্রিয়া সম্পাদনার প্রক্রিয়া হলো দর্শন। তাছাড়াও আরো বিভিন্ন বিভিন্ন প্রকৃতি আছে দর্শন, যেমন নির্বিচ্ছিন্ন সত্য যাচাই করার প্রক্রিয়া, বাস্তবিকতা বিষয় অনুশীলন হলো দর্শন, মূল্যবোধ বিষয়ক অনুশীলন হলো দর্শন, এবং বিভিন্ন বিভিন্ন আরো প্রকৃতি, যেগুলো তোমরা দেখে নিতে পারো। এবার আমরা দেখব যে দর্শনের উৎস বা অরিজিন অফ ফিলোসফি। যেমন দার্শনিক চিন্তার পরিপ্রেক্ষিতে ওঠার প্রশ্ন বলি, জীবনযাপনের উপযোগিতা থেকে উৎপন্ন এবং অজানাকে সঠিকভাবে জানা। শাস্ত্র হিসাবে দর্শনের উদ্দেশ্যই হলো অজানা বিস্ময় গুলোকে সঠিকভাবে জেনে নেওয়া এবং তারই সাহায্য জীবনের দিকে নির্ণয় করা। কোনো কিছুকে নির্বাচারে গ্রহণ করার অর্থই হলো অজ্ঞতা বা মূর্খামি। একইভাবে কোনো কিছুকে নির্বিচার বর্জন করা অবিবেচনাপূর্ণ কাজ। অজানা বিষয়কে তাই নির্বিচার করে গ্রহণ করা বা বর্জন না করা, তাকে সঠিকভাবে বিচার বিশ্লেষণের মাধ্যমে জেনে নিয়ে গ্রহণ বা অর্জনের সিদ্ধান্ত নেওয়া উচিত।
এবার দেখো ফিলোসফিক্যাল পার্সপেক্টিভ বা দার্শনিক দৃষ্টিভঙ্গি মধ্যে কি কি পড়ে ও আমরা কি বুঝি। দেশ ও কালের অতীত। দ্বিতীয়, সমষ্টিগত কল্যাণকামী দৃষ্টিভঙ্গি। তৃতীয়, জীবনের প্রকৃত অস্তিত্ব অনুসন্ধান। চতুর্থ, মোক্ষ লাভের পথ প্রদর্শক। এবার আমরা দেখে নেব দর্শনের কে কতগুলি ভাবে আমরা ভাগ করে নিতে পারি। দর্শনের কতগুলি শাখা। প্রথম হচ্ছে জ্ঞানবিদ্যা, তারপর হচ্ছে অধিবিদ্যা, তারপর নীতিবিদ্যা, চতুর্থ সমাজ দর্শন ও পঞ্চম হচ্ছে তর্কবিদ্যা। তাহলে বন্ধুরা আমরা দর্শনকে 5 ভাবে ভাগ করে নিতে পারি। প্রথম হচ্ছে জ্ঞানবিদ্যা, দ্বিতীয় অধিবিদ্যা, তৃতীয় নীতিবিদ্যা, চতুর্থ সমাজ দর্শন ও পঞ্চম হচ্ছে তর্কবিদ্যা। এবার আমরা এই শাখাগুলির ব্যাপারেই আরো জেনে নেব বিস্তারিতভাবে। সংক্ষেপে দর্শনের শাখাগুলি সম্পর্কে এখানে আলোচনা করা হচ্ছে এবং তোমরাও দেখে নাও। জ্ঞান তত্ত্ব বা এপিস্টেমোলজি, যেটা প্রথম শাখা। এপিস্টেমোলজি হলো দর্শনের এমন একটি অনুশীলন ক্ষেত্র যার আলোচ্য বিষয় হলো জ্ঞান বা জ্ঞান বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর অন্বেষণ করা। যেমন জ্ঞান কি, প্রকৃত জ্ঞানের বিষয়গুলি কি, জ্ঞান লাভের উপায়গুলি কি, বিভিন্ন যথার্থ জ্ঞানের লক্ষণ কি ইত্যাদি প্রশ্নের উত্তর প্রদান করে থাকে। মেটাফিজিক্স। মেটাফিজিক্স বা অধিবিদ্যা কি? মেটাফিজিক্স হলো বাস্তবতা ও অস্তিত্বকে নিয়ে অনুশীলন করে দর্শনের ক্ষেত্রটি, তাকেই মেটাফিজিক্স বলে। এই অনুশীলন ক্ষেত্রটি কতগুলি বিশেষ প্রকারের অনুশীলন ক্ষেত্রে রয়েছে, সেইগুলি হলো, এবং আমরা এই শাখাটা অধিবিদ্যা শাখাটাকে আরো বিভিন্ন প্রশাখায় দেখে নিতে পারি। এগুলো মেটাফিজিক্স বা অধিবিদ্যাকে আমরা আরো কত রকম ভাবে ভাগ করতে পারি। প্রথমেই আমরা মেটাফিজিক্সকে দেখে নিতে পারি কসমগনি বা সৃষ্টিতত্ত্ব। তো কসমগনি বা সৃষ্টিতত্ত্ব আসলে কি? কসমগনি হলো সৃষ্টি কি, জগৎ কি, সৃষ্টি হয়েছে না পূর্ব থেকেই বর্তমান ছিল, কেনই বা জগৎ সৃষ্টি হয়েছে, জগৎ কি উদ্দেশ্যে সৃষ্টি হয়েছে, এই সকল প্রশ্নের উত্তর প্রদান করে থাকে। মানে আমরা যে জগতে আছি, জগৎটা কিভাবে সৃষ্টি হয়েছে, প্রথম থেকে কি বর্তমান কাল ছিল, না কিভাবে পুরো জগৎটা গড়ে উঠেছে, সেটার উত্তর প্রদান করা বা জ্ঞান লাভ করাটাই হচ্ছে কসমগনি। এটা মেটাফিজিক্সের প্রথম শাখা। দ্বিতীয় হচ্ছে অন্টোলজি বা তথ্যবিদ্যা। তথ্যবিদ্যাটা আসলে কি? শাশ্বত সত্তা কি, ইয়া এক না বহু, প্রতিটি উপাদানের সাথে কি সম্পর্ক আছে, এই সকল প্রশ্নের উত্তর খোঁজা, এটাকেই আমরা ইংলিশে অন্টোলজি বলি বা বাংলায় তথ্যবিদ্যা বলে থাকি। তাহলে তোমরা দেখে নিচ্ছ এখানে আমরা কসমগনি বা সৃষ্টিতত্ত্ব আর অন্টোলজি তথ্যবিদ্যাকে বিস্তারিতভাবে বুঝে নিয়েছি। এরপর আমরা দেখি ফিলোসফি অফ সেলফ। ফিলোসফি অফ সেলফ বলতে আমরা কি বুঝি? আত্মা কি, দেহের সাথে আত্মার সম্পর্ক কি, ইহা কি স্বাধীন নাকি দেহের উপর নির্ভরশীল, এই সকল প্রশ্নের উত্তর অন্বেষণ করা এক কাজ। মানে এর আসল কাজটা কি, যে আমাদের সাথে আত্মার কি সম্পর্ক, যে আত্মাটা কি স্বাধীন নাকি দেহের মধ্যে নির্ভরশীল, এই সকল প্রশ্নের উত্তর অন্বেষণ করাই হলো
ফিলোসফি অফ সেলফের কাজ। মানে নিজের ব্যাপারে ফিলোসফি মানে আমরা আগেই জেনেছি যে জ্ঞান লাভ করা, আর সেলফ মানে হচ্ছে নিজস্ব, নিজের ব্যাপারে, নিজের ব্যাপারে জ্ঞান লাভ করা এবং এবং আত্মা কি এবং এই ব্যাপারে জ্ঞান অর্জন করাকেই আমরা ফিলোসফি অফ সেলফ বলতে পারি। তারপর এক্সিওলজিটা কি? মূল্যবোধ সংক্রান্ত দর্শনবিদ্যা বলতে আমরা কি বুঝি? মূল্যবোধের শিক্ষাকে সাধারণভাবে এক্সিওলজি বলা হয়ে থাকে। এর এর অর্থ অর্থভুক্ত বিষয়গুলি হলো এথিক্স, যার ভালো ও মন্দ বিচার করা; এস্থেটিক্স, যার সৌন্দর্য বিষয় অনুশীলন করা; এবং লজিক, যৌক্তিক বিষয় অনুশীলন করে থাকে। আমরা আজই কিছুক্ষণ পরে এই লজিক ব্যাপারে বিস্তারিতভাবে আলোচনা করে নেব। তোমরা এখানে দেখে নিতে পারছো যে আমরা ফিলোসফি অফ সেলফ আর এক্সিওলজি ব্যাপারে আলোচনা করলাম। তাহলে এথিক্স, যেটা আমরা কিছুক্ষণ আগেই শুনলাম, এটার অর্থটা কি? ফিলোসফিতে এই এথিক্স বলতে আমরা কি বুঝি? যে বিদ্যার সাহায্যে মানুষের আচরণকে কতগুলি নৈতিক মাপকাঠির নিরীক্ষে বিচার করা হয়, তাকেই বলা হয় নীতিবিদ্যা বা এথিক্স। নীতিবিদ্যা দর্শনের একটি গুরুত্বপূর্ণ শাখারূপে বিবেচিত, কারণ নীতিবিদ্যা বা নীতিবিজ্ঞানের আলোচনা ছাড়া দর্শনের আলোচনা কখনোই পূর্ণতা লাভ করতে পারা যায় না। নীতিবিদ্যা শব্দটির বিশ্লেষণ, তাহলে এথিক্স শব্দটাকে আমরা বিশ্লেষণ করে কি দেখতে পারি? নীতিবিদ্যা শব্দটি একটি ইংরেজি প্রতিশব্দ, যেটাকে আমরা এথিক্স বলে থাকি। এথিক্স শব্দটি উদ্ভূত হয়েছে গ্রিক এথিকা শব্দ থেকে। আমরা দেখেছি কিভাবে ফিলোসফি শব্দটাও একটি গ্রিক শব্দ থেকে আমরা পেয়ে থাকি, সেরকমই এথিক্স শব্দটাও গ্রিক শব্দ থেকে, এথিকা শব্দ থেকে এসছে, যা এসছে এথস থেকে। এথিকা শব্দ থেকে যা এসছে এথস থেকে। এথস শব্দের অর্থ হলো মানুষের আচার আচরণ, রীতিনীতি, অভ্যাস ইত্যাদি। সুতরাং শব্দতাত্ত্বিক বিশ্লেষণের পরিপ্রেক্ষিতে উল্লেখ করা যায় যে নীতিবিদ্যা হলো মানুষের চরিত্রের নৈতিক আদর্শ সংক্রান্ত আলোচনা বা বিজ্ঞান। নীতিবিদ্যাকে আবার অনেক সময় নীতি দর্শন বা মোরাল ফিলোসফি রূপেও উল্লেখ করা হয়। মোরাল ফিলোসফির মোরাল শব্দটি উদ্ভূত ল্যাটিন মোরাস শব্দ থেকে, যার অর্থ অভ্যাস, রীতিনীতি বা আচরণ। সুতরাং নীতিবিদ্যা যে সামাজিক মানুষের আচার আচরণ, নৈতিকতা সম্পর্কিত আলোচনা, তাতে তাতে কোনো সন্দেহই নেই। তাহলে আমরা এথিক্সটা কি বলে এবং তার কি বিশ্লেষণ, সেটা এখানে আলোচনা করে নিলাম। আমরা সোশ্যাল ফিলোসফি বা সমাজ দর্শন বলতে কি বুঝি? সমাজ দর্শন হলো দর্শনের একটি গুরুত্বপূর্ণ আধুনিক শাখা। মানুষের প্রথম ও গুরুত্বপূর্ণ পরিচয় হলো মানুষ সামাজিক জীব। সমাজের মধ্যেই তার ব্যক্তিত্বে পূর্ণাঙ্গীন বিকাশ হয়। সমাজ ছাড়া মানুষ তাই কখনোই বাঁচতে পারে না। আমরা দেখি যে আমরা সমাজ ছাড়া আমরা কেউই বাঁচতে পারি না। মানুষ কোনো নির্জন দ্বীপের একক অধিবাসী নয়। আমরা কোথাও একা থাকি না, আমরা সব সময় একসাথে থাকি। সমাজের অধীন থেকেই মানুষ সমাজবদ্ধ জীব রূপে গণ্য। সমাজের প্রকৃতি বা রূপ কালে পরিবর্তন হলেও এ কথা সত্য যে মানুষের মূল সামাজিক সত্তার
কোনো পরিবর্তন ঘটেনি। অত্যন্ত প্রাচীনকাল থেকে মানুষের সমাজবদ্ধ হয়ে বাস করে আসছে। এমনকি প্রস্তর যুগে গুহায় অন্তরীণ মানুষও যে একসঙ্গে বসবাস করত তাতে কোনো সন্দেহই নেই। আজও মানুষ সামাজিক জীব রূপেই পরিগণিত। মানুষের এই সামাজিক জীবন সম্পর্কে দর্শন সম্মত আলোচনাকেই বলা হয় সমাজ দর্শন। তাহলে আমরা সহজ কথায় সোশ্যাল ফিলোসফি বা সমাজ দর্শন বলতে কি বুঝি? আমরা প্রাচীনকাল থেকেই দেখে আসি বা আমরা জানি এখন যে মানুষ কিভাবে গুহার ভেতরে থাকতো। তখন এরম বাড়িঘর ছিল না, আমরা গুহার ভেতরেই মানুষ থাকতো। সেই প্রাচীন কাল থেকে আজ অবধি মানুষ কিন্তু একসাথেই বাস করেছে এবং সেটাই করে চলবে। তাই তাকে সোশ্যাল ফিলোসফি বলে। প্রাচীন কাল থেকে মানুষ গুহার মধ্যেও একসঙ্গে বাস করেছে, একটা সমাজ সৃষ্টি করেছে এবং আজও আমরা একটা সমাজের মধ্যে আছি। সমাজ দর্শনের সংজ্ঞা। প্রখ্যাত সমাজবিজ্ঞানী তার ফান্ডামেন্টালস অফ সোশিয়োলজি নামক প্রত্যন্ত সমাজ দর্শন সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, সমাজ দর্শন হলো একাধিক সমাজ বিজ্ঞান এবং অপরদিকে দর্শনের মধ্যে এক মিলন ক্ষেত্র। অর্থাৎ সমাজ দর্শনের আলোচনায় সমাজ বিজ্ঞানের আলোচ্য বিষয়গুলির সঙ্গে দর্শনের এক প্রকার মেলবন্ধন লক্ষ্য করা যায়। অধ্যাপক মরিস জিন্সবার্গ বলেছেন, সমাজ দর্শনের কাজ সামাজিক ঘটনা সম্মুখে বিচার বিশ্লেষণ নয়, তার কাজ হলো সংশ্লেষণমূলক। সমাজ দর্শন একটি দার্শনিক ও সামগ্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে সমাজ বিজ্ঞানের অন্তর্গত বিভিন্ন দিকে এক সংশ্লেষণমূলক আদর্শ মূল্যায়ন করে তোলে। এখানে আমরা দেখছি দার্শনিক পরিসর বা স্কোপ অফ ফিলোসফি। এই স্কোপ অফ ফিলোসফি বলতে আমরা কি বুঝি? মানুষ সামগ্রিক অভিজ্ঞতা, দ্বিতীয় জ্ঞানতান্ত্রিক আলোচনা, প্রতিভাস বিজ্ঞানের আলোচনা সমূহ এবং অধিবিদ্যার আলোচনা। তারপরে আমরা দেখতে পাই অ্যাপ্লাইড অ্যাসপেক্টস অফ ফিলোসফি বা দার্শনিক ব্যবহারিক দিক। মানব জীবনে প্রথমে আমরা দেখতে পাই মানব জীবনের ব্যবহারিক ও ও পারমার্থিক দিক। মানুষের জীবন এই দুটি দিকেরই প্রয়োজন আছে। মানুষ শুধুমাত্র তার ব্যবহারিক দিক নিয়ে সন্তুষ্ট থাকতে পারে না, কারণ মানুষের জানার আকাঙ্ক্ষা হলো অদম্য। সে তার ব্যবহারিক জীবনের বাইরেও বিষয় সম্পর্কেও জানতে চায় এবং সেগুলোকে চিনতে চায়। অর্থাৎ মানুষ তার পারমার্থিক দিকেরও অনুসন্ধানে আগ্রহী। আমরা ব্যবহারিক দিকের ওপর আগ্রহী থাকি না, আমাদের পারমার্থিক দিকের ওপরেও আগ্রহ থাকে। তারপরে হচ্ছে পরিপূরণ জ্ঞানের জন্য উভয় দিকেরই জ্ঞান প্রয়োজন। জীবন ও জগৎ সম্পর্কে পূর্ণজ্ঞান লাভ করতে হলে জীবনের ব্যবহারিক দিকের জ্ঞান যেমন প্রাথমিকভাবে প্রয়োজন, তেমনি পারমার্থিক দিকের জ্ঞান বিশেষভাবে কাম্য। বিজ্ঞান শুধুমাত্র জীবনের ব্যবহারিক দিকেরই জ্ঞানের পন্থা নিরূপ করে, পারমার্থিক ক্ষেত্রেও তার কোনো ভূমিকা নেই। কিন্তু
দর্শনেই উভয় দিকের জ্ঞানই প্রদান করে। দর্শন মানব জীবনের ব্যবহারিক বা প্রয়োগগত দিক এবং পরমার্থিক বা ঐত্তিক উভয় দিকেরই উপরে আলোকপাত করে। জীবনের এই উভয় দিক মোটেও পরস্পর বিচ্ছিন্ন নয়, তার পরস্পরের পরিপূরক। এই উভয় দিক সম্পর্কে এক সামগ্রিক আলোচনা করে দর্শন। আর একতরফা জ্ঞান হলো অসম্পূর্ণ। মানে আমরা যদি একতরফা আমাদের জ্ঞান থাকে তাহলে সেটা অসম্পূর্ণ, কারণ আমাদের দুদিকই জানাটা প্রয়োজন। জীবনে এই দুটি দিকেরই যে কোনো একটি জ্ঞান হলো মুদ্রার এক পিঠের জ্ঞানের সমতল। মুদ্রার উভয় পিঠের জ্ঞান লাভ করলে তবেই বলা হয় যে মুদ্রাটি সম্পর্কে আমাদের যথাযথ ও পূর্ণ জ্ঞান হয়েছে। একইভাবে উল্লেখ করা যায় যে জীবনের উভয় দিকের মধ্যেই যে কোনো একদিকের জ্ঞান হলো আমাদের জীবন ও জগৎ সম্পর্কিত এক অসম্পূর্ণ ও খণ্ডিত জ্ঞান। আমরা জেনে থাকি যে আমরা যদি কিছু পুরো না জানি তাহলে সেটা পুরো জ্ঞান আমাদের লাভ হয় না। অল্প কিছু ব্যাপারে আমরা যদি জানি তাহলে আমরা সেটাকে সম্পূর্ণ করতে গেলে আমাদের পুরো বিষয় বস্তুই জানতে হবে। আমরা আগেও পড়ে এসেছি এবং আমি বলেছি যে আমরা লজিক নিয়ে আজ আলোচনা করব। যে লজিক কি, লজিক শব্দটির বিশ্লেষণ। তর্কবিদ্যাকেই আমরা বাংলা ইংলিশে লজিক বলি এবং বাংলায় তর্কবিদ্যা বলি। তর্কবিদ্যা শব্দটি ইংরেজ প্রতিশব্দই হচ্ছে লজিক। তর্কবিদ্যা সংক্রান্ত ধারণাটা লজিকের শব্দগত বিশ্লেষণের মাধ্যমে প্রতিফলিত হয়। লজিক শব্দটি গ্রিক লজিকা শব্দ থেকে উৎপন্ন হয়েছে। বন্ধুরা তোমরা দেখে নিচ্ছ যে আবার এই লজিক শব্দটাও ফিলোসফি শব্দের মতো গ্রিক শব্দ থেকে উৎপন্ন হয়েছে। এই লজিক শব্দটি আবার লোগোস শব্দের বিশেষণ রূপে গণ্য। লোগোস শব্দটির অর্থ হলো চিন্তা বা বা চিন্তার বাহন। সুতরাং বলা যায় যে তর্কবিদ্যা হলো চিন্তার বাহন সম্পর্কিত বিজ্ঞান। এই তর্কবিদ্যারও বিভিন্ন বিভিন্ন সংজ্ঞা রয়েছে। বিভিন্ন তর্কবিদ্যার বিভিন্ন ধারণা সংজ্ঞা দিয়েছেন। টমসন প্রদত্ত সংজ্ঞা। থমসন বলেন তর্কবিদ্যা হলো চিন্তার নিয়মাবলীর বিজ্ঞান। মানে লজিক ইজ দ্য সায়েন্স অফ লজ অফ থট। কিন্তু এই সংজ্ঞাটি যতটা না যুক্তিবিদ্যা সংক্রান্ত তার চেয়ে অনেক বেশি মানব বিজ্ঞান সম্পদ। মিল প্রদত্ত সংজ্ঞা। তর্কবিদ জে.এস. মিল আর তার এ সিস্টেম অফ লজিক গ্রন্থ উল্লেখ করেছেন যে তর্কবিদ্যা হলো চিন্তার তৎ চিন্তার অন্তঃস্থিত প্রমাণগত ও মূল্যায়ন সূচক বিজ্ঞান। মানে লজিক ইজ দ্য সায়েন্স অফ অপারেশনস অফ আন্ডারস্ট্যান্ডিং subservient to the estimation of evidence. তাহলে আমরা দেখে নিতে পারি যে যে আজকে আমাদের আলোচনার বিষয়টা ছিল যে ফিলোসফি বা দর্শন কি, এবং দর্শনকে আমরা অনেকভাবে ভাগ এবং তার শাখা প্রশাখাকেও দেখে নিয়েছি যে কিভাবে আমরা দর্শনকে ভাগ করে নিতে পারি এবং দর্শন শব্দটি কোথা থেকে এসছে আর দর্শনের অর্থটা কি। এর পরেও আমরা আরো আলোচনা করব আমাদের আগামী ক্লাসগুলোতে। আর আশা করি তোমরা বুঝতে পেরেছো
যে কি আমরা দর্শন বলতে কি বুঝি, এবং যারা দর্শন সাবজেক্টটা অলরেডি নিয়েছো তাদের আশা করি অনেকটাই লাভ হলো। এবং যারা ভাবছো যে দর্শন নেবে কি নেবে না তোমাদের একাদশ শ্রেণীতে, তারাও বুঝে গেলে যে দর্শন বলতে আমরা কি বুঝি। বিভিন্ন ইন্ডিয়ান ফিলোসফার বা ওয়েস্টার্ন ফিলোসফার বা পাশ্চাত্য দর্শনকারী বা ইন্ডিয়ান দর্শনকারীদের মতামত এই দর্শন সাবজেক্টটা নিয়ে, এবং এরকে কতগুলি শাখায় ভাগ করে আমরা কি কি ভাবে জানতে পারি এবং কি কি ভাবে আমরা জ্ঞান লাভ করলে তাকে দর্শন বলে। ধন্যবাদ।